নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অভিলাষা, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অভিলাষা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অনু 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 ইস, ফেসবুকে যা একটা স্ট্যাটাস দিয়েছিস না, দেখে তো আমার নিজের শরীরেরই সব রগগুলো খাড়া হয়ে গিয়েছে। সত্যি বলছিস? ভালো হয়েছে, ব্যাপক হয়েছে। তুই কি সাত সকালে দেখে এলি? আর সাত সকালে এই জন্যই ফোন করলি? আরে না, তুই এইসব আইডিয়াগুলো মাথায় আনিস কি করে? শেষ পর্যন্ত কি না একটা শর্ট ড্রেস পরে তুই রিলস আপলোড করলি, আর সেই রিলস ভাইরাল হয়ে গেল। তুই তো জানিস মায়া, আমার এক এক সময় এক এক রকম সৃষ্টি করতে ভালো লাগে। এই বলছি, সৌরভদা কিছু বললো না? ও কি বলবে, সব সময় কাজ নিয়ে ব্যস্ত। তাছাড়া এসব সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ থাকে না। কি বলিস? সোশ্যাল মিডিয়ার কাজে অ্যাক্টিভ থাকে না? না রে, পছন্দ করে না। তা তুই ড্রেসটা কোথা থেকে কিনলি অনু? কোথা থেকে আবার? অনলাইনে অর্ডার করে? দারুণ লাগছে কিন্তু। বুকের ক্লিভেজটা পুরো স্পষ্ট, আর মাঝখানে তিলটা। হাতা কাটা লাল ড্রেস, যেটা হাঁটুর ওপরে তোলা। তুই হিন্দি গানে যা নাচ করলি, আর বিশেষ করে তোর কোমর দোলানোর ভঙ্গিটা, এখনো পর্যন্ত নাচের স্টেপগুলোকে ভুলতে পারিসনি। তা কি করে ভুলবো বল? ছোটবেলার শিক্ষা। তাছাড়া গান বাজনা এইসব নিয়েই তো আমার দিন কাটে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনাদের অর্ডারটা। হ্যাঁ, এই তো। তুই কি খাবি? কি রে? এই মায়া। মায়া হাঁ করে তাকিয়ে রয়েছে ওয়েটার ছেলেটির দিকে। ছেলেটি ওয়েটার হলে কি হবে, যথেষ্ট হ্যান্ডসাম দেখতে। কি রে, অর্ডারটা দে। তুই যা দিবি দে, আমি তো রূপেই মুগ্ধ। ম্যাডাম, আপনাদের অর্ডারটা। অর্ডার করে অনুপ্রিয়া। ছেলেটি থ্যাংক ইউ বলে চলে যায়। মায়া তখনও তার দিকে তাকিয়ে। কি রে, এই কি হ্যান্ডসাম না রে দেখতে। থাট, ওর মধ্যে আবার কি দেখলি? আরে দেখেছিস কি ড্যাশিং একটা ফিগার। হলো, ভালো মানুষের ওপরে তোর কোনো ইচ্ছে নেই, যত সব উল্টো পাল্টা। আরে না না, শোন না, তুই তো একটা নতুন ইয়েতে রয়েছিস। ইয়ে মানে মানে নতুন কিছু সৃষ্টিতে। থাট, তাই বলে একটা ওয়েটারের সাথে? হ্যাঁ, একবার ট্রাই করে দেখলে হয় না? সৌরভদা তো তোকে দু চোখে হারায়, আর বিশ্বাসও করে বিস্তর। তুই একটু চেষ্টা করলে দেখতে পারিস জীবনটাকে নতুন করে উপভোগ করা। অনুপ্রিয়া চুপ করে থাকে। গল্পের প্রধান চরিত্র সে একজন উচ্চাকাঙ্ক্ষী এবং স্বাধীন চেতা নারী। জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চায় সে। সৌরভ অনুপ্রিয়ার আলাবোলা স্বামীটি, মানে স্বয়ং মহাদেব বলা চলে। একজন কর্পোরেট কর্মী, তার কাজ আর দায়িত্ব নিয়ে ব্যস্ত। তবে অনুপ্রিয়ার প্রতি তার সমান কর্তব্য আর দায়িত্ব বর্তায়, এবং সেটি সে কর্তব্যনিষ্ঠার সাথেই পালন করে। মায়া অনুপ্রিয়ার খুব ঘনিষ্ঠ বন্ধু। প্রতিটা সমস্যায় এই মেয়েটি পাশে এসে দাঁড়ায় অনুপ্রিয়ার। অনুর বিয়ে হয়ে যাবার পর থেকে মায়ার সঙ্গে কিছুটা দূরত্ব হলেও সপ্তাহান্তে 3-4টে দিন ওদের একে সাথে দেখা করতেই হয়, এবং এই দেখাটা হয় যখন সৌরভ অফিস থেকে বেরোয় তখন। কে করবি? কি করতে চাইছিস বলতো? অনুপ্রিয়া জিজ্ঞেস করে। আমার কাছে না একটা নতুন জিনিস আছে। কিরকম? তোর বয়ফ্রেন্ড রাহুলের কথা মনে আছে তো? অনুপ্রিয়ার প্রেমিক, একজন সৃষ্টিশীল প্রেমিক, যিনি সব কিছুতেই প্রেম সৃষ্টি করতে চান, যার হাব ভাব সবসময় উদাসীন থাকে। এইসব কি বলছিস? আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন ওইসব। আরে ছাড় তো,
বিয়ের পরে কি প্রেম করা যায় না? তোর বর জিজ্ঞেস করলে, সৌরভদা কিছু বললে বলবি আমার সঙ্গে লাইন। চল না, একটু লাইফটাকে এনজয় করে দেখি। তোর গতকালের রিলে পুরো ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়েছে, 1M হয়ে গেছে একদিনের মধ্যে। বুঝতে পারছিস তোর কোমরের ঠুনকোর কতটা জোর? দ্যাট খেলার ছলে করেছি আমি, কে সিরিয়াসলি? কিন্তু ওটাতেই তো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, খেয়াল করে দেখেছিস? আমার নিজের ফ্রেন্ডের মধ্যে যারা নাকি মিউচুয়াল, তাদের মধ্যে কিন্তু রাহুলও আছে। আমি জানি ও তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেই। দ্যাট সম্পর্ক কবে শেষ হয়ে গিয়েছে? ও আবার কেন? আরে বাবা শোন শোন, জীবনে এক একটা অনুভূতি এক এক সময় পেতে হয়। তাছাড়া তুই তো প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাস। তোর স্বামী তো ব্যস্ত একজন কর্মকর্তা, বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। তোদের দাম্পত্য জীবন ভালো, আমি মানছি, কিন্তু অনু আমাকে ছুঁয়ে একটা কথা বলতো, তোর কি কোথাও মনে হয় না তোর জীবন শূন্যতায় ভরা? তুই কখনো কি অনুভব করিস না সেটা? অনুপ্রিয়া সৃজনশীল কাজের প্রতি একনিষ্ঠ এবং আকৃষ্ট। সময় কাটানোর জন্যে সে গান গায়, সে ছবি আঁকে এবং লেখালেখি করে। ওর জীবনের একটা বড় আকাঙ্ক্ষা ছিল সব সময় নতুন অনুভূতির সন্ধান, যা ওর জীবনে এক নতুন অর্থ এনে দেবে। তুই যেটা বলছিস সেটা করা ঠিক হবে? কেন ঠিক হবে না? রাহুল তো এখন ছবি আঁকে, সুন্দর সুন্দর ছবি। প্রায় দিনই তো ওর আর্ট গ্যালারিতে শো হয়, আর ওর এক একটা ছবি প্রচুর টাকায় বিক্রি হয়। চল না একদিন ওর চিত্র প্রদর্শনীতে, সেই দিনই না হয় ওর সঙ্গে তো দেখা হয়ে যাবে। তাছাড়া তোদের মধ্যে তো মিল রয়েছেই, সেই কলেজে থাকতে দেখতাম রাহুল আঠার মতো তোর সঙ্গে এঁটে, অথচ দেখ কলেজ পাশ করেই তোদের দুইজনের পথ আলাদা হয়ে গেল। আমরা প্রত্যেকে কিন্তু জানতাম রাহুল তোকেই বিয়ে করবে, অথচ কে জানে ও তোকে ছেড়ে নিজের কাজটাকে এতটা প্রায়োরিটি দেবে। অনুপ্রিয়া চুপ করে বসে থাকে। কিরে যাবি? অনুপ্রিয়ার পরনে এই মুহূর্তে বাসন্তী রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ, শাখা পলা বলতে হাতে নোয়া পরা, আরেক হাতে মোটা একটা পলা বাঁধানো, যেটা গত বছরই ওকে সৌরভ অ্যানিভার্সারিতে গিফট করেছে। কপালে ছোট্ট একটা লাল টিপ, বাঁকা সিঁথির মাঝখানে একটুখানি সিঁদুর, ছোট লিপস্টিক, আর বড় বড় চুলগুলোকে আঁকড়া ক্লিপ দিয়ে মাথায় একটা খোপা করা। গরম পড়েছে প্রচুর, তাই শরীরটা ঘামছিল। ক্যাফেটেরিয়ায় এসির তলায় বসে একটু ঠান্ডা লাগলেও এই মুহূর্তে বাইরে বেরোলে আবার সেই ঘরমাক্ত ঘামের গন্ধ, বিরক্তি লাগে। তাই ব্যাগে করে সবসময় অনুপ্রিয়া একটা সুগন্ধি পারফিউম নিয়ে ঘুরে বেড়ায়, প্রয়োজন হলে একটু স্প্রে করে নেয়। এছাড়া পয় পরিষ্কার থাকা অনুপ্রিয়ার একটা ধরন। এই ফ্ল্যাটে অনুপ্রিয়া আর সৌরভ থাকে। শ্বশুর শাশুড়ি কেউই আর জীবিত নেই, বিয়ের পরপরই ওনারা একই সাথে মারা গিয়েছেন। তারপর থেকেই সৌরভ অনুপ্রিয়াকে নিয়ে কলকাতায় চলে আসে, পৈতৃক সম্পত্তি বেচে বর্তে দিয়ে। অনুপ্রিয়ার বাপের বাড়ি রানাঘাট। মাঝে মধ্যে সে যায়, তবে সৌরভ খুব একটা যায় না। জিজ্ঞেস করলেই বলে, না গো তুমি ঘুরে এসো, আমার আবার বসে বসে জামাই আদর খেতে খুব একটা ভালো লাগে না। তাহলে জামাই ষষ্ঠীতেই চলো। আর জামাই ষষ্ঠী কি, পুরনো হয়ে গিয়েছি। তার থেকে বরং আমি বলি, আমার তো কলকাতার ফ্ল্যাটে ঘর ফাঁকাই রয়েছে, তোমার বাবা মাকে রানাঘাটে কষ্ট করে না রেখে এইখানে নিয়ে আসতে বলো। বারে আমার বাবাই বা কেন তার জামাই একটা বসে বসে খাবে? ঠুকছো? না না, প্র্যাকটিক্যালি বলছি। আমি তাহলে ঘুরে আসি। যাও। সৌরভ কোনো দিন কোনো কিছুতে অনুপ্রিয়াকে বাধা দেয় না। বিয়ের পরপরই সব রকম স্বাধীনতা সে দিয়েছে, আবার নিজের কর্তব্যও পালন করে। চল তাহলে উঠি, কথাটা বলে মায়া। কিন্তু যাবোটা কোথায়? আরে আজকে একটা আর্ট গ্যালারি আছে, চল না সেইখানে গিয়ে না হয় রাহুলের সাথে। রাহুল আমাকে দেখে ভাববে না আমি ওর সঙ্গে আদিক্ষেতা করতে এসেছি? বাজে কথা বলিস না অনু, তোদের মধ্যে বিস্তর মিল, এইটা নিশ্চয়ই আমি অস্বীকার করতে পারি না। তোদের গানের গলা, তোদের নাচের ছন্দ, মনে নেই কলেজ ফেস্টিভ্যালের কথা? সবই মনে আছে রে, কিন্তু সময়ের সাথে সাথে অনেক স্মৃতি মন থেকে বিসর্জন দিতে হয় ভালো থাকার জন্য। বড় বড় কথা শিখে গেছিস,
জাস্ট তো টাইম পাস করার জন্য বলছি, একবার ট্রাই করেই দেখ না। বিয়ের পর অন্য পুরুষের সাথে একটু ফষ্টি নষ্টি, কিন্তু ব্যাপারটা যদি হিতে বিপরীত হয়, আরে কিচ্ছু হবে না। রাহুল বিয়ে করেছে? না, এখনো বিয়ে করেনি, সিঙ্গেল। সেই জন্যই তো বলছি, তোর কাছ থেকে একটা গুঁতো পেলে তবে মনটা হাহাকারে ফেটে পড়বে, আর সেই সময় না হয় ফুস করে আমি এন্ট্রি নেব। তা তুই যখন ভালোবাসিস তুই ডাইরেক্ট ওকে বল না যে তুই ওকে বিয়ে করতে চাস। আরে বাবা না, রাহুল আমার দিকে তাকাই না। একবার ভালো করে মায়াকে দেখে নেয় অনুপ্রিয়া। মায়া অনুপ্রিয়ার ঠিক বিপরীত। ওর শরীরটা বিস্তর মোটা, পেটটাও অসম্ভব ভার, পরে রয়েছে লাল রঙের স্কার্ট আর সাদা রঙের একটা টপ, গলায় একটা স্কার্ফ মতো জড়ানো। এই গরমেও চোখে চশমা, মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত, মুখশ্রী মোটামুটি, তবে দেহটা অতিরিক্ত ভারের জন্যে ওই সৌন্দর্যটা কোথায় যেন ঢাকা পড়ে গিয়েছে। অনুপ্রিয়া বলে, শরীরটাকে ঠিক কর, সব ভালোবাসা ফিরে পাবি। না রে, আমাকে যে ভালোবাসবে সে আমার এই মোটা পা শরীর দেখেই ভালোবাসবে। তাহলে তুই রাহুলের পেছনে কেন ছুটছিস? কারণ ওকে আমি খুব পছন্দ করি। চল না। তাছাড়া তোর টাইম পাসের জন্য তো বলছি। আমার টাইম পাস নাকি সর্বনাশ? তুই কথা বাড়াবি নাকি যাবি? আমি তো ভালো করেই বুঝতে পারছি। মনে মনে ইচ্ছেও করছে, মন কলাও খাচ্ছ, আবার যেতেও ভয় পাচ্ছ। নারী মায়া, যদি কিছু, আরে কিছু হবে না, আমার উপরে ভরসা রাখ, আমি তো আছি, বলে মায়া। দুইজনে উঠে পড়ে এবং ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে একটা গাড়ি করে ওরা সেই চিত্র প্রদর্শনী কলা বিভাগের দিকে এগিয়ে যায়। কত দূর রে? এই তো চলে এসেছি। লোকেশন তো এটাই বলছে। ও মা, তুই নিজেও লোকেশন জানিস না, অথচ আমাকে ধরে বেঁধে নিয়ে এলি। কি করব বল, মাঝে মধ্যে না গুল মারতে হয় বন্ধুর ভালোর জন্য। ইদানিং তোর শরীরের অবস্থা কি হয়েছে দেখেছিস? চোখের তলায় কালি পড়ে গিয়েছে, সে ঔজ্জ্বল্য ভাবটা নেই। সৌরভ দেখে এখন আর ভালোবাসে না। থাক, কি যে বলিস রাস্তাঘাটে। বল না, প্রথম তো তোর গলার কাছে দাগ থাকতো, তোর হাতের কাছে দাগ থাকতো, জিজ্ঞেস করলেই কানের কাছে মুখ রেখে বলতি লাভ বাইট। এখন তো সেও দেখি না। অনুপ্রিয়া হাসে। কি করব বল, কাজের চাপ। বাবা, তাই বলে বউর সঙ্গে শোয়া যায় না? এই যে বলিস, আমাকে বিয়ে করতে দে না। আমার বরকে আমি এক রাতেও ঠিক থাকতে দেবো না। বিছানা ভেঙে ফেলবি নাকি? প্রয়োজনে তাই বিয়ে করেছি বাপু, ইয়ার কি মতো নাকি? রেগুলার আমার চাই। আসতে বল, গাড়িওয়ালা শুনতে পাবে। শুনুক গে, সত্যি কথা বলতে কি অসুবিধা? এই যে দাদা, আপনি প্রতিদিন বাড়িতে গিয়ে আপনার বউকে করেন তো? অনুপ্রিয়া আর মায়ার সাথে এই জন্যই বেরোতে চায় না। মেয়েটা যেখানেই যাবে এমন এমন কথা বলে ফেলবে যে অনুপ্রিয়া নিজেই লজ্জার মধ্যে পড়ে যায়। ওর মধ্যে অসম্ভব সরলতা লুকিয়ে রয়েছে, কিন্তু এই সরলতাই যে মার খাবারের জোগাড়, এইটা কিছুতেই মায়াকে বুঝিয়ে উঠতে পারে না অনুপ্রিয়া। টোটোওয়ালা থেমে যায়। ভাড়া মেটানোর পরে হেসে সে বলে, দিদি এখনো বিয়া শাদি করি নাই তো, তাই বউরে কি করে ভালোবাসতে হয় বুঝুম না, বলে হাসতে হাসতে চলে যায়। মায়া বলে, দেখেছিস শুয়োরের বাচ্চা, গালাগালি দিচ্ছিস কেন? তুই তো ওকে প্রলুব্ধ করলি। আমি কোথায়? আমি জিজ্ঞেস করলাম বউকে ভালোবাসে কিনা। এই তুই চল তো, তুই আর ফালতু গেদাস না। বিরাট বড় কলা বিভাগের সামনে ওরা এসে দাঁড়ায়। এখানেই চিত্র প্রদর্শনী হয়। বাইরে সাইনবোর্ড টাঙানো রয়েছে। আজ কত বছর পরে রাহুলকে দেখে অনুপ্রিয়ার চোখ দুটো স্থির হয়ে থাকে। এই রাহুল আর সেই রাহুল নেই, যার উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। মাথার চুলগুলো স্টাইল করে থাকতো বাঁধা, পেছন দিকে ঝুটি করে। জিম করতো রাহুল, আর এই জন্যই কলেজে বিশেষ আকর্ষিত পাত্রের মধ্যে সে ছিল। সবসময় গেঞ্জি পরতো, যেটা সারা শরীরে আঁটোসাঁটোভাবে টাইট হয়ে থাকতো, আর পরতো জিন্সের প্যান্ট আর বুট। আর এখন এই রাহুলকে দেখো, পাজামা পাঞ্জাবি পরা, এলোমেলো চুল দাড়ি। মাথার চুলগুলো সেই বড়ই রয়েছে, তবে ঝুটি বোধহয় আর করা হয় না, ঠিক কবি কবি মার্কা। কাঁধে ব্যাগ ঝুলছে, হাতে রং আর তুলি নিয়ে। সাইনবোর্ডে দেখেছিস কত পরিবর্তন, বলে মায়া। তুই কি সত্যি সত্যি ওর গ্যালারিতে এসেছিলি নাকি আমাকে আনার জন্যে? সত্যি কথা বলতে কি শোন, ও আমার বন্ধুও না, আমি তোকে আনার জন্যে। হ্যাঁ, আমি বাড়ি যাব। তোর এইরকম মোটিভ জানলে আমি কোনোদিন আসতাম না। ও বাবা, সুরসুর করে চলে এলি পুরনো প্রেমিকের সাথে গল্প করবি বলে আমাকে বকছিস? চল চল, আর নাগাও মারিস না, বলে মায়া হাত ধরে অনুপ্রিয়াকে নিয়ে যায়। টিকিট কেটে ওরা ভেতরে ঢোকে এবং ঢোকার পর অনুপ্রিয়ার চক্ষু চড়ক গাছ। সেখানে কত রকমের সুন্দর সুন্দর ছবি রয়েছে।
শুধু যে রাহুলের তা নয়, আরও অনেক চিত্রশিল্পীদের। কত নারীর ছবি, কত পুরুষের ছবি, কত আদিম ছবি, কত মিলনের ছবি। ছবি দেখছিল মায়া একদিকে, অনুপ্রিয়া আরেকদিকে। হঠাৎ করে ও সরি, রাহুল? ঠিক চিনতে পারলাম না। মায়া দৌড়ে দৌড়ে এগিয়ে আসে, বলে, এ কি রে, লেগেছে? না না, আসলে ছবিটা দেখতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, ধাক্কা লেগেছে। আরে রাহুল, এ কি মায়া, কেমন আছিস? ভালো। চিনতে পারলি না একে? না ঠিক। ও হরি, গোল খাচ্ছ না ইয়ার্কি মারছ? না না, এটা কে? আমি অনুপ্রিয়া। রাহুল? অনু? এত পরিবর্তন, চিনতেই পারিনি। বিয়ের পর তো তোমাকে প্রথম দেখলাম। বাহ, বেশ সুন্দরী দেখতে হয়েছ তো। চোখের তলায় কালি পড়েছে কেন? রাতে ঘুমোও না? প্রশ্নটা একটু যেন কেমন, যার কোনো উত্তর চট করে দেওয়া যায় না। লজ্জাও লাগে, আবার অহংকারও জাগে। হাসে মায়া, বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি বসতে বলবি? হ্যাঁ হ্যাঁ, এত বছর পর তোদের সঙ্গে দেখা, আয় আমার ঘরে আয়। ঘর মানে এটা কি তোমার বাড়ি? আরে না না, এটা তো আমার গ্যালারি। এখানে আমার আঁকার সঙ্গে সঙ্গে আমার স্টুডেন্টরাও আঁকা দেয়। এমনকি যে গুরুর কাছে আমি আঁকা শিখেছি তিনিও এখানে বিক্রি হয়। বাড়ি তো আমার, আরে ওর বাড়ি সল্ট লেকে, আমি চিনি তো। কিরে, তুই মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দিস না তোর বাড়ির গ্যালারির ছবিগুলোতে? বাবা, তুই সেও খেয়াল রাখিস? বলে রাহুল। রাখবো না, সবসময় তো এই করি, অফিস আর এই। কি করবো বল, জীবনটা এখন একাকিত্বে কেটে গেল। অনুদা তো বিয়ে করে পার পেয়ে গেল। সৌরভদা বিস্তর ভালো লোক, অনুকে বিরাট ভালোবাসে। এই জানিস রাহুল, যখন দেখা হতো তখন অনুপ্রিয়ার শরীরে বিভিন্ন জায়গায় শুধু লাভ বাড়িতে দাগ। বল, ভাল লাগে এসব দেখে? আমি তারপরে ওর সঙ্গে সমবয়সী, একই সঙ্গে বড় হয়েছি দুইজনে, কত ভালো বান্ধবী। ওর হিল্লে হয়ে গেল আর আমার সালা শরীরে একটাও লাভ বাড়িতে দাগ পড়লো না। তট! অনুপ্রিয়া তাকিয়ে থাকে মায়ার দিকে। অনর্গল বকে যাচ্ছে মোটা মেয়েটা, কি বলছে লাগাম ছাড়া, কথার কোনো মানে হয় না, হেলদোল হয় না। অনুপ্রিয়া চুপ করে মাথা নিচু করে। রাহুল হেসে বলে, আয় ভেতরে আয়, ভেতরে এসে বস, তুই উত্তপ্ত হয়ে গেছিস। হ্যাঁ তুই বুঝলি, চল তো। অনুপ্রিয়াকে সঙ্গে নিয়ে রাহুল আর মায়া চলে আসে কলা বিভাগের একটা এসি রুম, বিরাট বড়। মোটামুটি এটা দ্বিতল বাড়ি, পুরোটাতেই আর্ট গ্যালারি। তবে একটা নির্দিষ্ট কক্ষে এইখানে মাঝে মধ্যে এসে রাহুল রাত্রি নিবাস করে। তবে রাহুলের এখন আর্থিক প্রতিপত্তি অনেক হয়েছে। এক সময় যে রাহুলের সঙ্গে সম্পর্কটা এই অর্থের জন্যই ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়েছিল, সেই অর্থ প্রাপ্তি হয়েছে রাহুলের, কিন্তু অনুপ্রিয়াকে প্রাপ্তি করা আর হয়নি। জীবনে কিছু পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, হয়তো ভালোবাসাটাকেই ত্যাগ করেছিল রাহুল। বস, কি খাবি বল, জিজ্ঞেস করে মায়া। যা খাওয়াবি খাওয়া, প্রয়োজনে আমি তোকে খেতেও রাজি। তুই কিন্তু বদলালি না মায়া। বদলে কি হবে বল, একটাই জীবন, একবারই যখন মরে যাব তখন এই বান্ধবীর কথাগুলো মনে করি দাঁত কেলাবি। তুই সত্যিই বদলালি না। অনু, কি খাবে? আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। আর মাঝে কথা বলবি না। এই না রে, ক্যাপিটালে থেকে 1 কাপ কফি খেয়েছি, এত বড় একটা পেট বানিয়েছি, বল এতে কি শুধু কফিতে ভরে? কি খাবি বল? বলছি তো, আমার লোক এসে রান্না করে দেবে। এই তো লোক আছে? হ্যাঁ, মাঝে মধ্যে এখানে এসে আমার থাকতে হয় এই গ্যালারি দেখাশোনা করার জন্য। তাছাড়া ছবি আঁকার একাকিত্ব যখন পাই না তখন এখানে চলে আসি। এই তো ছবিগুলো কিন্তু মাইরি খুব সুন্দর, এই একটা দিবি? কিনতে পারবি? ও বাবা, তা পারবো না। কত? ধরে নে এক একটা 8-9 লাখের কাছাকাছি। ও বাবা, ও তো আমার সারা বছরের ইনকাম রে। হাসে সবাই। খাবার অর্ডার করে রাহুল, ওয়েটারকে ডাকে, সে এখানকার দেখাশোনা করে। আর যখন রাহুল থাকে তখন তার জন্য খাবার তৈরি করে দেয়। বিরিয়ানি অর্ডার করে সে। অনুপ্রিয়া বলে, এখন বিরিয়ানি রান্না করে আনবে? না না, পাশের কোনো হোটেল থেকে নিয়ে আসবে। তুমি হোটেলের খাবার খাও? হ্যাঁ, কেন বলো তো? অনুপ্রিয়ার মনে পড়ে কলেজে কাটানো সেই স্মৃতিগুলো। ক্যাফেটেরিয়াতে প্রায় দিনই রাহুলের সঙ্গে ঝগড়া হতো ওই খাওয়া দাওয়া নিয়ে। অনুপ্রিয়া বাইরের খাবার খেতে পছন্দ করত, কিন্তু রাহুল পছন্দ করতো না। প্রত্যেক দিন ও টিফিন নিয়ে আসতো, আর সেই নিয়েই রাহুলকে খ্যাপাতো অনুপ্রিয়া।
সেই রাহুল এখন বাইরের খাবার খাওয়া শিখে গিয়েছে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুলও যেন সেই কথাটাকে উপলব্ধি করতে পেরেছে। হেসে বলে, মা নেই যার, তার পৃথিবী শূন্য। বুঝলে, যতদিন মা জীবিত ছিল মা আগলে আগলে রেখেছে। মায়ের মৃত্যুর পরে বাইরের খাওয়াটাকে ঠিক রপ্ত করে নিয়েছি। অনুপ্রিয়া মাথা নিচু করে বসে। তা তোমার খবর কি? এই তো চলে যাচ্ছে। না আরে চলছে না, সবসময় একাকিত্বে ভোগে। একাকিত্বে ভোগে কেন? কি হয়েছে, বর সময় দেয় না? আরে সৌরভদা ভালো মানুষ, খুবই ভালোবাসে ওকে। এখন বোধহয় অফিসের চাপে একটু ব্যস্ত। কিরে বল না। আরে তোর সঙ্গে তো গল্প করাতে নিয়ে এসেছি, কথা বল। রাহুল বলে, ও বোধহয় আমার সঙ্গে কথা বলতে চাইছে না, ভয় পাচ্ছে। ভয়? ভয় কেন পাবো? এইবার কথা বলে অনুপ্রিয়া। না, হয়তো ভয় পেতে পারো আমাকে দেখে। তোমাকে দেখে কেন ভয় পাবো? কিন্তু মনে মনে বলে অনুপ্রিয়া, ওর জীবনের গভীর অনুভূতির প্রকাশ রাহুলের সাথেই সম্ভব। রাহুলের সাথে ওর অনেক মিল রয়েছে। ওর চিন্তা ভাবনা, ওর অনুভূতি সব কটা রাহুলের ছবির সাথে, রাহুলের গানের কণ্ঠে এগুলো প্রকাশ পেত। কিন্তু অর্থ যেখানে, সেখানে অনুভূতি কাজ করতে পারে না। যেখানে অর্থ মূল্যবান হয়ে দাঁড়ায়। নাও, খাবার চলে এসেছে, খেয়ে নাও। আমি খাবো না রাহুল, তাছাড়া আমার একটা কাজও আছে, বেরোতে হবে। এ কি, কিছুই তো মুখে দিলে না। এই রাখিস কোথায়, খেয়ে যা। না রে, তোর অত বড় পেটটাকে তুই ভান্ডার করে ভরা, আমার বাবা অত খাওয়ার ইচ্ছে নেই। উঠে পড়ে অনুপ্রিয়া। ঠিক সেই সময় রাহুল ওর হাতটা ধরে বসে। এই হাতটা কতবার সে ধরেছে কলেজে, কতবার এই হাতে চুম্বনও করেছে, কিন্তু আজকে এই হাতটা ধরতে গেলে নিজের হাতটাই কেমন যেন কেঁপে ওঠে। মনে হয় মানুষটা কত ক্রোশ দূরে দাঁড়িয়ে ওর থেকে, অথচ ওর পাশেই সে অবস্থান করছে। একদিন এই হাতের ওপর হাত রেখেই সারা জীবন একসাথে চলার ওরা নিজেদের মধ্যে কথা দেওয়া নেওয়া করেছিল। বস, এখানে বস। এইবার তুই তুকারি করে সম্বোধন করে রাহুল। বস, এখানে খেয়ে যা। আমি জানি তুই বাইরের খাবার খেতে ভালোবাসিস, বস। অনুপ্রিয়া মন্ত্রমুগ্ধের মতো রাহুলের দিকে তাকিয়ে থাকে। আর ওদের দুইজনের কর্মকাণ্ড দেখে ফিকফিক করে বসে বসে হাসে মায়া। সে ততক্ষণে তার খাবার প্লেট থেকে খাবার খেতে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে রে, খুব ভালো। জায়গাতে বসেই তিনজনের মধ্যে ফোন নাম্বারটা আদান প্রদান হয়। কতগুলো বছর পেরিয়ে গেল বল, একই শহরে রয়েছি অথচ সবার থেকে কত ক্রোশ দূরে। হ্যাঁ, তা তুই তো পারতি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। আরে দূর, মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে তুই রয়েছিস আমি দেখিইনি কোনো দিন। যে আমাকে রিকোয়েস্ট পাঠায় আমি অ্যাকসেপ্ট করে নিই। আমার ওসবের কোনো ইয়ে নেই, শুধু মেসেঞ্জারটা ডাউনলোড করি না, তাহলেই যত মরণ। রাত বেরাতে ভিডিও কল, এই সেই কত নোংরামি, বাপরে বাপ। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অনুপ্রিয়া বলে, তাহলে আজকে উঠি, আর দেখা হবে কোনি। হ্যাঁ অনু, ফোন করিস, বলে রাহুল। তুইও করিস? হ্যাঁ করব। হ্যাঁ মায়া, যোগাযোগ রাখিস, তাহলে মাঝে মধ্যে একটু এভাবে গল্প টল্প করা যাবে কোনি, আর গেদানোও যাবে। হ্যাঁ যাবে। এই বলছি শোন না, বলে মায়া। কি বল? এই প্রেম টেম করিস? কাউকে ভালো ভালোবাসিস? মানে বিয়ে থাকার চিন্তা ভাবনা কি আছে? কেন বলতো? না মানে আমি কিন্তু এখনো সিঙ্গেল। হাসিস কেন? এই আমাকে দেখে পছন্দ হয় না? রাহুল হেসে তাকায় অনুপ্রিয়ার দিকে, যেন সে বুঝিয়েই দিচ্ছে তার পছন্দটি ঠিক কী রকম, কোন টাইপের মেয়ে, কী ধরনের শরীর আর কী ধরনের মুখশ্রী। মায়া আর অনুপ্রিয়াকে বিদায় দিয়ে রাহুল বেরিয়ে যায়। হেঁটে হেঁটেই যায়, আর ওরা দুইজনে আর একটা গাড়ি করে। বিবাহিত জীবনে এক নতুন রকমের আস্বাদ অনুভব করতে শুরু করে অনুপ্রিয়া। কি ব্যাপার, আজকে দেরি করে বাড়ি ফিরলে? ঘরে এসে অনুপ্রিয়া দেখে বিকেলের দিকেই আজ সৌরভ বাড়িতে। তুমি? ডুপ্লিকেট চাবি কাছে থাকার দরুন সৌরভ ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, ভাবলাম তোমাকে নিয়ে আজকে একটু বিরিয়ানি খেয়ে আসবো হাজির বিরিয়ানি থেকে, তাই এলাম। কতদিন একটু ঘুরতে যাওয়া হয় না, খাওয়া দাওয়া হয় না। অনুপ্রিয়া তৃপ্তির ঢেকুর তোলে। কি ব্যাপার, ঢেকুর তুলছ? এই অবেলায় কিছু খেয়ে এলে বান্ধবীদের সঙ্গে নাকি? আরে না গো, মায়ার সঙ্গে দেখা হয়েছিল। মায়া এক বহু পুরনো বন্ধু রাহুলের সঙ্গে দেখা করালো।
আমার কলেজ ফ্রেন্ড। ও, সে বুঝি খাওয়ালো? হ্যাঁ, প্রচুর খাইয়েছে। দেখো না, আজকে রাতে বোধহয় আর খাওয়া দাওয়া সম্ভব না। সৌরভ অনুপ্রিয়াকে কাছে টেনে নেয়, বলে, ঠিক আছে, তা যেটা খেয়ে এসেছো সেটা এবার আমার সঙ্গে ভাগ করো। থাট, যখন তখন শুরু হয়ে যাও। আবার কি, আগে ফ্রেশ হতে দাও, কাপড়টা ছেড়ে আসি। অনুপ্রিয়া ওকে ছাড়িয়ে নেয় এবং শাওয়ার নিতে বাথরুমে ঢোকে। জামা কাপড় ছেড়ে ঠান্ডা জলে নিজের শরীরটাকে ভাসিয়ে দেয় অনুপ্রিয়া। বট গাছের নিচে বর্ষার এক দিনে মনে পড়ে অনুপ্রিয়ার রাহুল ওকে একটা চুমু খেয়েছিল। কি ভয় পেয়ে গিয়েছিল অনু। বৃষ্টির মধ্যেই ছুটতে ছুটতে বাড়ি এসেছিল, সারা শরীরটা কাঁপছিল। হলো, এই তো হলো। অনুভূতির ঘোরটা কাটিয়ে দরজা খুলে সামনে দাঁড়ায় অনুপ্রিয়া। পরনে তার বস্ত্রের এতটুকু মাত্র নেই, সারা শরীর থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। আর তাই দেখে সৌরভের অবস্থা খারাপ। সে নিজে চিৎকার করে ওঠে, ওয়াও, এত সুন্দর জিনিস এতদিন কেন আড়াল করে রেখেছিলে? বলে সে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে এবং বন্ধ বাথরুমের দরজার আড়ালে ঘটে যায় স্বামী স্ত্রীর মধ্যে গোপন সেই সম্পর্কটা। ভেসে আসে মাঝে মধ্যে শীতকালের ধ্বনি, আর অনু, আস্তে, কামড়িও না, দাগ হয়ে যায়। আর মায়া দেখে বলে, আমার সারা গায়ে নাকি লাভ বাইট। থাকবেই তো, তো সুন্দর একটা শরীর বানিয়েছ, লাভ বাইট থাকবে না? কিছু করো না। সৌরভ খুব ভালোবাসে অনুপ্রিয়াকে, তাই অনুপ্রিয়া কিছুতেই রাহুলের অস্তিত্বকে মানতে পারে না। কিন্তু মায়া আজকে কেন পরিচয় করালো? পরিচয় করলেই পুরনো স্মৃতিগুলো মাথার মধ্যে পোকার মতো কিলবিল করে, আর বারবার মনে হয় সেই নিষিদ্ধ কাজটা করেই ফেলি। রাত্রিবেলা অনুপ্রিয়ার ঘুম আসে না। সৌরভের সাথে বেরিয়েছিল সে, কিছুই খেতে পারেনি। সৌরভ খেয়েছে, অনুপ্রিয়াকে জানিয়েছে। কি গো, কিছু খেলে না? রাহুলকে দেখেই পেট ভরে গেছে নাকি? এমন বলছো কেন? না, মানে বহুদিন পরে দেখেছো, হয়তো কোনো পুরনো স্মৃতি। না না, বিশ্বাস করো, আমার কোনো পুরনো স্মৃতি নেই। তুমি আমার সব। বাবা মা দেখে শুনে তোমার সঙ্গে আমার গাঁটছড়া বেঁধে দিয়েছে, আর এই সম্পর্কটাই আমি 7 জন্ম, এইটাই তোমার কাছে শুনতে চেয়েছিলাম অনু। তুমি আর যাই করো, আমাকে কখনো ছেড়ে যেও না। আমার যে তুমি ছাড়া কেউ নেই গো। বাবা মা তোমাকেই আমার জীবনের নতুন দিশারি হিসাবে দিয়ে গিয়েছে, আর সেটাকে আমি আগলে রাখতে চাই। কোনো রকম বিশ্বাসঘাতকতা আমার সাথে করো না কখনো। আর যদি কখনো সেরকম সিদ্ধান্ত নাও, আমাকে অন্তত বিষ খাইয়ে মেরে যেও। সৌরভ, এতটা ভালোবাসো? এতটাই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো তোমাকে হারানোর বেদনা আমাকে প্রতিনিয়ত মারতে থাকে। এমন কেন বলছো? না, তুমি ফেসবুকে যে রিলটা আপলোড করেছো দেখেছিলে? এক একজনের কমেন্ট পড়ে দেখেছো? ছি, তুমি ওটাকে ডিলিট করে দাও। আমি এক্ষুনি করে দিচ্ছি। না না, আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করছি সেই জন্য কিন্তু দেবে না। তোমার বিবেক থেকে যদি জাগে যে তোমার ওটা করা ঠিক হয়নি, তবেই তুমি ডিলিট করো। তুমি আমাকে এতটা স্বাধীনতা কেন দিয়েছো সৌরভ? মাঝে মধ্যে তো আমাকে আটকেও রাখতে পারো। জানো, বেশি স্বাধীনতা দিলে নারী মানুষগুলো কেমন যেন হয়ে যায়, নিজেদেরকে অতিরিক্ত স্বাধীন ভাবে। আর তখনই আমি জানি আমার অনু কখনো ওরকম করতেই পারে না। সে মুক্ত বিহঙ্গ, তাকে আমি আকাশে উঠতে দিয়েছি। এবার সে যদি তার অপব্যবহার করে, তখন তো আমার কোনো দোষ হয় না তাতে, বলো? হয় না? অবশ্যই তোমার দোষ হয়। তোমার এই মুক্ত স্বাধীনতাই আমার বিপত্তির কারণ না হয় কোনো দিন। কথাটা মনে মনে বলে অনুপ্রিয়া। পরের দিন আবার যেরকম রুটিন সেই রকম। সকালবেলা কাজের মাসি এসে বাদবাকি কাজগুলো করে দিয়ে গেছে। রান্নাটা অনু নিজের হাতেই করতে পছন্দ করে। আজকে একটা সুন্দর ছবি গিফট করেছে সৌরভ অনুকে। কি ব্যাপার, অনলাইনে ছবি অর্ডার করেছো, আমাকে বলনি? হ্যাঁ, করেছিলাম পরশুদিন। তোমার বন্ধু রাহুলেরই ছবি। আমি তো জানতাম না যে তোমার বন্ধু। এই দেখো। একটি সুন্দরী মেয়ে বট গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এবং তার গাল দুটোকে টাচ করে রয়েছে একটি পুরুষ, যার পেছন দিকটা বর্তমান। ছবিটাকে দেখে প্রথমে আটকে ওঠে অনু, তারপর বলে, কি হলো? কিছু না, রাহুলের ছবি? হ্যাঁ, খুব সুন্দর। আগে শহরে নতুন তো, আর এখন তো বিভিন্ন জায়গায় প্রদর্শনী হচ্ছে। আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে।
আমি জানতাম আমার অনু এসব পছন্দ করে, তাই একটা কিনে নিয়ে এলাম। কিন্তু এর তো অনেক দাম গো। ও যে বলছিল একটা ছবি নাকি 5-6 লাখে। হ্যাঁ সেরমই, তবে দরদাম করে এটা এনেছি, অত বেশি পড়েনি। তুমি এটা আমাদের বেডরুমে টাঙিয়ে রেখো কেমন, তোমার পছন্দের জিনিস। থ্যাংক ইউ সো মাচ। অনু জড়িয়ে ধরে সৌরভকে। সৌরভ বলে, এখন তাহলে আসি। সাবধানে থেকো, আর যদি বান্ধবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বেরো আমাকে একটু ফোন করে জানিয়ে দিও, ঠিক আছে? ঘাড় নাড়ে অনু। এত সুখ পাওয়া কোনো মেয়ে কল্পনা করতে পারে নাকি অনু কোনো দিন পেরেছিল? বিয়ের পরপর তখনও কি বুঝতে পেরেছিল ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা এত সুন্দর হবে? উঠতে বসতে এখন তো সৌরভকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না অনু। কিন্তু গতকালের পর থেকে বোধহয় আরও একজন ওর মানুষপটে নিজের চিত্র অঙ্কন করতে শুরু করে দিয়েছে। কিরে কেমন আছিস? মায়া প্রতিদিন ফোন করে। ভালো আছি। না ভালো নেই, মন খারাপ। তুই কি করে বুঝছিস মন খারাপ? ওরে বাবা, আমি কথাতে বুঝি। তা সৌরভদা কালকে ঘুমোতে দিয়েছে তো? ঠাট, তুই কি আমার বিছানার খবর রোজ নিতে ভালোবাসিস? বল না, আমি সিঙ্গেল মানুষ, বুঝবি না। তোদের ভালোবাসা ভালো লাগাতেই আমার শরীরটা কেমন যেন আনচান করে। তা বিয়েটা তো করলেই পারিস। করবে না তো, মোটা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, পাগল কোথাকার। যে ভালোবাসবে সে মোটাতেও বাসবে। বাজে কথা বলিস না। দেখা কর না একটু। আজকে দেখা হবে না, আজকে সারাদিন বাড়িতেই থাকবো। আর রোজ রোজ বেরোলে বর সন্দেহ করবে। আমি চাই না সৌরভের মনে ফালতু কোনো বিষয় নিয়ে সন্দেহ জাগাতে। ও আমাকে যথেষ্ট ভালোবাসে, স্বাধীনতা দেয় আর বিশ্বাস করে, বুঝলি? বাবা, তাহলে আমি আসি। মায়া চলে আসে ঘন্টা খানেক পর। আজকে তোর অফিস নেই? ছিল, যাইনি। কেন? বসকে বলেছি পেটে ব্যথা। কালকে বিরিয়ানি খেয়ে বোধহয় হবে না। 3 জনের বিরিয়ানি একা সাঁটিয়েছিস। কি করবো বল, এই পেটটা নিয়ে পেরে উঠি না। এই শোন অনু, একটা ফোন করলে হয় না? কাকে? এই রাহুলকে। ঠাট, ফালতু সব করিস না তো, ভালো লাগে না। ফালতু কিসের? দেখি না একবার করে। শোন, আমি এসব করতে পারবো না, আমায় তুই ক্ষমা কর। কথাটা বলে অনু উঠে পড়ে। মায়া বলে, রাগ দেখাচ্ছিস কেন? আরে আমার জন্য কর, আমার সঙ্গে লাইনটা একটু ফিক্সড করিয়ে দে না। দেখ না রাহুল কীভাবে আমাকে রিজেক্ট করে। বল না, কীরকম হলে আমি তোর মতো হতে পারবো? আমি জানি না ভাই, আমি ব্যায়ামও করি না, কিছু না, তোর মতোই খাওয়া দাওয়া করি। অথচ আমার শরীরটা এরকম থাকলে আমি কি করব বল? তুই এক কাজ করতে পারিস, ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে পারিস। তোর এই চেহারাটা একটু কমলেই বোধহয় রাহুল তোকে মানবে। রাহুল সবসময় পাতলা স্লিম পছন্দ করে, লম্বা পছন্দ করে, খুব একটা মেদ পছন্দ করে না। তুই এত কিছু কি করে জানলি অনু? প্রশ্নটা করে মায়া। মেদ পছন্দ করে না, লম্বা পছন্দ করে, শরীরের আর কোন ভাঁজ? প্লিজ দেখ, তুই আমাকে যে মিনিংয়ে বলেছিলি আমি সেই মিনিংয়েই। না, হতে পারে না। রাহুলের সঙ্গে তোর আরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না রে, সৌরভদা জানে। অনু চুপ হয়ে থাকে। আয়, আমার সাথে আয়। মায়ার হাত ধরে ঘরে নিয়ে আসে অনু। এই দেখ, দেখছিস? আরে এ তো রাহুলের আঁকা ছবি। হ্যাঁ, ও আমাকে গিফট করলো আজকে সকালে। আর্ট গ্যালারিতে গিয়েছিল কোন বন্ধুর সাথে, সেখানেই নাকি ছবিটা দেখে ওর ভালো লাগে। ছবিটা দেখে তোর কিছু মনে পড়ে? খানিকক্ষণ চুপ করে থেকে মায়া বলে, এটা সেই দিনের ঘটনা না? ভাব তাহলে। রাহুল এখনো পর্যন্ত আমাকে স্মৃতিপট থেকে মুছে ফেলতে পারেনি। ও আমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজের মস্তিষ্কে, আর সেগুলোকেই চিত্রপটে ফুটিয়ে তোলে। ভাবতে পারছিস বিষয়টা কতটা মারাত্মক? মায়া চুপ করে বসে থাকে। তাহলে কি রাহুলের সঙ্গে তোর সম্পর্কটাকে আরেকটু টেনে নিয়ে গেলে হয় না? এইবার বিরক্ত হয় অনু। এই তুই আমার ঘর থেকে বেরো, আমার অনেক কাজ আছে। দিন 15 পরের ঘটনা। আজকে অনুপ্রিয়ার শুভ জন্মদিন। সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে সৌরভ। বাবা মা এসেছেন। সৌরভের মৃত বাবা মায়ের গলায় মালা পরিয়ে দিয়েছে অনু। ওনারা আজকে বেঁচে থাকলে খুব খুশি হতেন। অনুকে তো 2 চোখে হারাতেন। টুকটাক বন্ধুবান্ধব নিমন্ত্রিত। সৌরভের বন্ধুরাও এসেছে। সন্ধেবেলায় বড় পার্টি। তবে বাবা মা দুপুরবেলায় এসে ধানদুপতি আশীর্বাদ করেই চলে গিয়েছেন। আশীর্বাদ করেছেন যেন সামনের বছর ওরা 2 জনের বদলে 3 জন হয়। কম দিন তো আর হলো না। আশীর্বাদটাকে বেশ ঘাড় নিচু করেই মেনে নিয়েছে 2 জনে। হ্যাঁ রে বাবা, এইবার তো একটা বাচ্চা কাচ্চা নিয়ে
আর কত, বুড়ো হয়ে যাচ্ছি, এরপরে কিন্তু মানুষ করতে পারবো না। সৌরভ বলে, আসলে মা, আমরা চেয়েছিলাম একটু স্বাধীনভাবে ঘুরতে। স্বাধীনতা অনেক হয়েছে, 7 বছর, আর কত? দুজনে মিলে হাসে একে অপরের দিকে তাকিয়ে। সৌরভের দুষ্ট চোখের চাহনি অনুপ্রিয়ার সমগ্র শরীরটায় কাঁটার কাঁপুনি দিয়ে যায়। অনু, আজকে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। সন্ধেবেলার সাজ দেখে কথাটা বলে সৌরভ। থ্যাংক ইউ। তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি গিফট? আছে আছে, সময় হলে ঠিক দেখতে পাবে। 8টা নাগাদ মায়া আসে, আরও আসে অন্যান্য বন্ধু বান্ধবীরা। কেক কাটবে এই সময় অনু। সকলে এক জায়গায় উপস্থিত হয়। টেবিলের মাঝখানে সুন্দর করে সাজানো একটা বিরাট বড় কেক। পিছন দিকেও নতুনভাবে সাজানো হয়েছে লোক দিয়ে, বেলুন টেলুন সব রয়েছে। এরই মধ্যে হঠাৎ হ্যাপি বার্থডে অনু। অনুপ্রিয়ার চক্ষু চড়ক গাছ। রাহুল দাঁড়িয়ে তার সামনে। সৌরভ হ্যান্ডশেক করে, বলে, হ্যালো হ্যালো মিস্টার সৌরভ, দেরি হয়নি তো? আসতে কোনো অসুবিধা হয়নি? আরে না না, আপনার ঠিকানাটা এত সহজ। অনু, নাও ধরো। হাতটা কাঁপতে থাকে অনুর। ছবিটা নেওয়ার সময়। থ্যাংক ইউ। আরে অনু, ভয় পাচ্ছ কেন? তোমারই তো বন্ধু। আর বলো না, নিউ মার্কেটে গিয়ে সেই দিন আলাপ হয়েছে। উনি কী সব সরঞ্জাম কিনতে গিয়েছিলেন, আর আমি তো প্রথমে দেখে চিনতে পারিনি। পরে মুখটা কেমন ভাষা ভাষা মনে হলো। চট করে ভাবলাম, আরে এনাকে তো মনে হয় আমি আর্ট গ্যালারিতে দেখেছি। আরে ইনি তো রাহুল। পরিচয়টা নিজেই করলাম। আর তোমার কথা বলার সঙ্গে সঙ্গে তো ইনি আমাকে আরও বেশি করে ক্রেডিট দিলেন। আমাকে নিয়ে গেলেন ক্যাফেটেরিয়ায়, কফি খাওয়ালেন। সে কত গল্প আমাদের, সে কি আর শেষ হয়? তাই ভাবলাম সামনেই যখন তোমার জন্মদিন, বলার সাথে সাথে উনি বললেন উনি নাকি জানেন। আরে ভুলটা তো আমারই, তোমার বন্ধু জানবেন না? বলছি সৌরভ, একটু আমার সাথে এদিকে এসো তো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? এই রাহুল বসো, এই মায়া তুমিও বসো। সকলকে বসতে বলে হাত দুটোকে শক্ত করে চেপে ধরে অনু সৌরভকে ঘরে নিয়ে যায়। তুমি কি শুরু করেছো বলো তো? এগুলো কি হচ্ছে? কি হচ্ছে মানে? তোমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে, সে তো দেখতেই পাচ্ছি। ওকে বলার কি দরকার ছিল? এ বাবা, তোমার বন্ধু বলবো না? আর তুমি তো বললে মায়া তোমাকে নিয়ে গেছে, কথা বলেছো, সেসব ব্যাপারটা আলাদা সৌরভ। আর এইখানে সবার সামনে ভাগ্যিস বাবা মা বাড়ি চলে গিয়েছিল, না হলে কি হতো? গোপন কিছু আমি জানতে পারতাম। তুমি আমাকে এত বছরে এই বিশ্বাস করলে? দেখো, আমি ভাই সরল সাদা মনে ওকে নিয়ে এসেছি। তোমাদের মধ্যে যদি এখন কোনো গভীর সম্পর্ক থেকে থাকে তবে সেটা অন্য ব্যাপার। অনু একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে। রাহুলের সাথে তো ওর কোনো রকম কোনো সম্পর্ক নেই। অধিকাংশ সময় সৌরভ নিজের কাজে বাইরে কাটায়, অনুপ্রিয়ার প্রতি সময় দেয় না। কিন্তু তাই বলে অনুপ্রিয়ার শূন্য বুকে রাহুল তো আসে না। নাকি এখন আসতে শুরু করেছে? একটা অন্যরকমের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে অনুপ্রিয়ার মধ্যেখানে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে একে একে বিদায় নিয়ে প্রত্যেকেই চলে যাচ্ছে। রাহুলও। ওই মুহূর্তে সৌরভ বলে, আরে রাহুল বাবু, আপনি এখনই কেন যাচ্ছেন? একটু বসুন, গল্প টল্প করে যান। মায়া বলে, না না, ও আমার সঙ্গে যাক। আরে রাহুল চল তো। 1 মিনিট। রাহুল ডাকে অনুপ্রিয়া। সৌরভ, আমি কি একটু রাহুলের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারি? আরে এটা কোনো কথা? তোমার বন্ধু, তুমি কথা বলতে পারো না? এই মায়া, চলো আমরা বরং একটু নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে আসি, নাকি? হাসে মায়া আর সৌরভ। মায়া বলে, হ্যাঁ হ্যাঁ সৌরভ দা, তাই চলুন। আমার মতো মুটকির প্রতি আপনাদের একটু আকর্ষণ আছে, দেখেও ভালো লাগলো। কি ব্যাপার, আমাকে সবার মাঝখান থেকে ডাকলে তোমার বর খারাপ ভাববে না? খারাপ ভাবার আর কি বাকি রেখেছো? এগুলো কি? ছবিটাকে খুলে দেখায় সে। যেই ছবিটা রাহুল অনুকে গিফট করেছে, সেই ছবিটার মধ্যে রাহুল আর অনুর সেই চুম্বন দৃশ্যটা। পুঙ্খানুপুঙ্খভাবে ছবিটাকে নিপুণ হস্তে সুন্দর করে তৈরি করেছে রাহুল। ওর ওষ্ঠ, ওর কাঁপা কাঁপা ওষ্ঠ আর রাহুলের ওষ্ঠ মিলিত হয়ে যাওয়া লগ্নটা। অনু ছবিটাকে ছুঁড়ে ফেলে বিছানার ওপরে। দেয়ালে টাঙানো ছবিটার দিকে অঙ্গুলি নির্দেশ করে অনু বলে, এটা কি? এগুলো কি? তুমি আজও আমায় ভুলতে পারোনি। আমাকে তুমি বাঁচতে দেবে না? আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি সৌরভের সাথে ভালো আছি, সুখে আছি। হ্যাঁ, সৌরভ আমাকে একটু সময় দিতে পারে কম, কিন্তু সে আমাকে বিস্তর ভালোবাসে,
দেখবে দেখবে তুমি। গায়ের আঁচলটাকে সরিয়ে দেয় অনু এবং তার নাভির কাছে, তার বক্ষ বিভাজিকার ঠিক মাঝখানটায়, তার পিঠে এবং ঘাড়ে সৌরভের দেওয়া ভালোবাসার চিহ্নটাকে দেখানোর চেষ্টা করে সে। রাহুল দুহাতে নিজের মুখ ঢেকে নেয় এবং বিছানার ওপরে থপ করে বসে পড়ে বলে, প্লিজ প্লিজ এরকম করো না অনু, আমার কাছে ভালোবাসার অনুভূতিটাই রাখা যথেষ্ট, ওসব আমাকে দেখিও না। তোমাকে ভালোবেসে আঘাত পেয়েছিলাম, সেই অনুভূতিতেই ছবি আঁকা শুরু, গুরুর কাছে শিক্ষা, সব মিলেমিশে এখন আমি যা আমার কলমের তুলিতে ফুটিয়ে তুলে ধরি তা সবই আমার জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা মাত্র। প্রত্যেকটি মানুষেরই গোপন কোনো অভিজ্ঞতা থাকে, যেখান থেকে নতুন গল্পের সৃষ্টি হয়, নতুন চরিত্রের। আমারও ধরো, কিন্তু সেখানে আমি কেন, অন্য কোনো নারী কেন নয়? কারণ তুমি আমার জীবনে আকাঙ্ক্ষিতা। এখন আর নেই তো আমি কি করব? একসময় তোমাকে আমি আকাঙ্ক্ষা করেছিলাম। অনু চুপ করে থাকে। কিন্তু তোমার এই কারণে আমার সংসারে অশান্তি বাঁধতে পারে। কিন্তু অনু, তোমার আর আমার গোপন মুহূর্তের কথা তোমার স্বামী কি করে জানবে? মায়া মায়া বলবে। তুমি ওকে চেনো না, ওর মুখে যা নয় তাই সবাইকে বলে বেড়ায়। এই যে সৌরভ ওকে ডেকে নিয়ে গেল, জানি না সৌরভ ওকে কী জিজ্ঞেস করবে, কিন্তু তুমি যে বললে তোমার স্বামী তোমাকে যথেষ্ট ভরসা করে। ভরসা এক জায়গায় আর সন্দেহ আরেক জায়গায়। আমার সন্দেহ হচ্ছে ও তোমাকে নিয়ে আমাকে নিয়ে না। তাহলে এই সম্পর্কের এক্ষুনি ইতি টানা উচিত, এক্ষুনি তোমার স্বামীর সাথে আমার কথা বলা উচিত। দেখো, আমি আজও তোমায় ভালোবাসি, সারা জীবন বাসবো, কিন্তু সেটা অন্তরে অন্তরে। আমি নোংরামিতে যেতে চাই না। রাহুল, অনুপ্রিয়ার চোখে মুখে রাহুলের প্রতি সেই পুরনো ভালোবাসা আবার ফিরে আসে। এই সম্পর্ক সমাজ আর পরিবারের নিয়মের বাইরে, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেটা নিয়ে চিন্তাও করতে চায় না ওরা। তবে কঠিন সম্পর্কটাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। জীবনে চরম জটিলতা আর কষ্ট সৃষ্টি হওয়ার আগেই এই সিদ্ধান্ত ওদেরকে গ্রহণ করতেই হবে। আজ থেকে তুমি আমাকে আর চেনো না, আমিও তোমাকে আর চিনি না। শহরের মাঝখানে থেকেও আমরা কিন্তু তা কি করে হয়? যেখানে সৌরভ তোমাকে জেনে গিয়েছে, সে তোমাকে বন্ধু হিসাবে মানছে, এখন সে উঠতে বসতে তোমাকে আমন্ত্রণ করবে, আমার মুখের সামনে আনবে। কিন্তু তুমি যে বলছো ও আমাকে বিশ্বাস করে। সৌরভ আমাকে বিশ্বাস করে রাহুল, কিন্তু সন্দেহটা তোমার অনুমান। সৌরভ তোমার সন্দেহ করে, তাই তো? হ্যাঁ, আর সেই জন্যেই ও এইগুলো করছে। ঠিক আছে। হাত ধরে অনুপ্রিয়াকে ঘরের বাইরে নিয়ে আসে রাহুল। সৌরভ, সৌরভ নাম ধরেই ডাকে, যদিও সৌরভ ওদের প্রত্যেকের থেকে বছর 3-4 বড়ই হবে। মায়া কোথায়? এই তো আমি। কেন, কি হয়েছে বলতো? না, এমনি। এই সৌরভদা জানে অনুপ্রিয়ার সঙ্গে আমার যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল? অনুপ্রিয়া রাহুলের মুখের দিকে থ মেরে তাকিয়ে কি বলতে চেয়েছিল আর ছেলেটা কি বলছে। মায়া হেসে বলে, হ্যাঁ, এই জাস্ট মিনিট কয়েক আগে বললাম। এই তোর কি নারদগিরি গেল না? এইবার বলে রাহুল, তুই কি সম্পর্কটাকে ভাঙতে এসেছিস না গড়তে? আমাকে স্ট্যাটাস পাঠালি, আমার সাথে হোয়াটসঅ্যাপ করলি, তারপরে অনুর সঙ্গে পরিচয় করালি, ফোন নাম্বারটা নিলি। আরে অনুকে তো আমি জীবন থেকে ত্যাগই দিয়ে দিয়েছিলাম। ও আমার জীবনের গোপন কুঠুরির ভালোবাসা, যার চিত্র আমি আমার মানুষপাঠে কল্পনা করে করে অঙ্কন করি। ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে প্রাইভেট মুহূর্ত, যেগুলো আমি আমার ছবির মাধ্যমে ফোটাই, কিন্তু কাউকে কখনো বলি না। আর তুই সেই কথা ওর হাজব্যান্ডকে বলে দিয়েছিস? সৌরভ হেসে বলে, আমি অনেকদিন আগেই জানতাম। আমি অনুকে খুব ভরসা করি, তাই কোনোদিন বলিনি। কিন্তু ও যে একাকিত্বে ভুগছে সেটার প্রমাণ পাই বেশ কদিন আগের ওর একটা স্ট্যাটাসে। আমার এক বন্ধু আমাকে সেই স্ট্যাটাস দেখায় এবং সেখানেই ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্টে মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে মায়ার কাছে আমি তোমায় খুঁজে পাই। যখন অনুকে আমি বিয়ে করি তখন তোমার নামটা এক-আধবার ওর মুখে শুনেছিলাম, খুব ভালো বন্ধু হিসাবে। কিন্তু খুব কাছের বন্ধু না হলে ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্টের মধ্যে আলাদাভাবে কাউকে নির্দিষ্ট করা যায় না। অনু তোমায় করেছিল, আর সেই কারণেই আগে থেকেই তোমাকে ব্লক করে রেখেছিল। আমার সন্দেহটা তখনই জাগে। অনু চুপ করে তাকিয়ে থাকে সৌরভের দিকে, এক পা দুপা করে এগিয়ে এসে বলে, কিন্তু সৌরভ, বিশ্বাস করো, আমি তোমায় ভরসা করি অনু, আর সেই কারণেই তোমাদের দুটো মানুষকে মুখোমুখি আমি এনেছিলাম।
এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলোকে দূর করার জন্য। রাহুল ফিরে তাকায় মায়ার দিকে, বলে, তোর মোটা পানে খুব প্রবলেম না রে? তোকে কেউ বিয়ে করে না? চল, তোকে আমি বিয়ে করব। সত্যি? হ্যাঁ করব, চল। এই সত্যি বিয়ে করবে বলছে? হ্যাঁ, সে তো আমিও শুনছি। রাহুল সাবধান, ওর কিন্তু অভিলাষা আরও খারাপ। কীরকম? ও কিন্তু প্রত্যেক দিন রাতে চায়। এই তুই মোটা মানুষে সহ্য করতে পারবি তো আমাকে? দেখ আমি কিন্তু লম্বা, বুঝতে পারছিস তো? সকলে মিলে হেসে ওঠে। ওরা বুঝতে পারে জীবনের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকলেও বাস্তবতাটা আসলে বাস্তবতাই থেকে যায়, আর সব সময় বাস্তবতাই জীবনের আসল সৌন্দর্য। শক্তিশালী সম্পর্কের অভিজ্ঞতা এবং বাস্তবিক অনুভূতি জীবনটাকে আরও বেশি সৌন্দর্যমুখর করে তোলে। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।